দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাউজানে যুবদল নেতা হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও হয়নি কেউ। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়েকে কুপিয়ে হত্যা, টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড। সন্দেহ স্বজনদের, রহস্য উন্মোচনের আশ্বাস পুলিশের। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা, নির্বিকার কর্তৃপক্ষ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে অস্ত্র হাতে ওরা কারা? সবার সামনে মহড়ার নেপথ্যে শক্তি যোগাচ্ছে কে? এত অবৈধ অস্ত্রের উৎসই বা কোথায়? কোলাহল মুখর বাজারে গুলি করে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের পর সবার মুখে মুখে এসব প্রশ্ন। একের পর এক হত্যাকাণ্ড আর অস্ত্রের ঝনঝনানিতে রাউজান যেন এক আতঙ্কের জনপদ। দর্শক, আমরা এই প্রতিবেদনটি একটু পরেই দেখব, তবে তার আগে আমরা সরাসরি যেতে চাই চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আমরা একটি ঘটনার কথা বলছিলাম, এই ঘটনায় আর কি কি তথ্য আছে আপনার কাছে, একটু বিস্তারিত জানাবেন। লোপা, চট্টগ্রামের রাউজান এক কথায় বলা যায় খুনিদের অভয়ারণ্য, যেখানে টাকার বিনিময়ে কন্ট্রাক্ট কিলিং হয়। সেখানে আপনি চাইলেই আপনার প্রতিপক্ষকে রাউজান থেকে খুব সহজেই সরিয়ে দিতে পারবেন, একেবারে চিরতরে সেটা সম্ভব। এবং আমরা বেশ কয়েকটি খুনের ঘটনা পর্যালোচনা করে দেখেছি, এবং পুলিশও যখনই তদন্তে নেমেছে তারা দেখছে যে শুধুমাত্র প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এক পক্ষ কিলারদেরকে ভাড়া করে তার প্রতিপক্ষকে সরিয়ে দিচ্ছে। এই ঘটনাতেও একই কাজ ঘটেছে। সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখেছি যে এই ঘটনায় যারা প্রকাশ্যে দুই বালকে অস্ত্র নিয়ে একেবারে মাথায় ঠেকিয়ে ঠেকিয়ে গুলি করে, প্রথমে একটি গুলি করে পড়ে যায়, তারপর মাথার টার্গেট করে হেডশুট যেটাকে বলা হয় সেই হেডশট করা হয়, এবং সেখানে আমরা দেখেছি যে তার মগজ বের হয়ে গেছে। সেই মৃত্যু নিশ্চিত করার পর কিলারদের মধ্যে একজন মোবাইল বের করে সেগুলো ভিডিও করে, অর্থাৎ তার নিথর দেহ যে পড়ে আছে সেটা ভিডিও করে যার কাছ থেকে কন্ট্যাক্ট কিলিংয়ের দায়িত্ব নিয়েছিলেন তাকে হয়তো পাঠিয়েছে। প্রশাসন সেই জায়গায় এক কথায় বলা যেতে পারে যে সন্ত্রাসীদের কাছে তারা কিছুই না। এখন পর্যন্ত তারা সেখানে বেশ কিছু অভিযান পরিচালনা করেছেন, বেশ কিছু জায়গা থেকে ভারী ভারী অস্ত্র উদ্ধার করেছেন। তারপরেও কিন্তু রাউজানকে কোনোভাবেই কিন্তু আমরা দেখছি যে রাউজানকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেখানে প্রশাসন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনতে পারেনি। বেশ কয়েকবার ওসিও বদলি করা হয়েছে সেই জায়গাটি থেকে। আমরা দেখছি যে তারা ঢালাওভাবে সেখানে অভিযান পরিচালনা করছেন, অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করছেন। অস্ত্র উদ্ধার হচ্ছে কিন্তু আসামি ধরা পড়ছে না। এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছি যে বড় একটা ফাঁক থেকে যাচ্ছে, যে ফাঁকের মধ্য দিয়ে আসলে যারা খুনি, যারা অপরাধী, যারা অস্ত্রধারী তারা বের হয়ে আসে। এই বিষয়ে যখন প্রশাসনকে আমরা প্রশ্ন করি, স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন চট্টগ্রাম সফর চলাকালীন সময় আমরা প্রশ্ন করেছি, তখন বলেছেন যে কোনো রাউজান রাঙ্গুনিয়া কোনো কিছুই তাদের নজরের বাইরে নয়, সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। কিন্তু আমরা সেটা দেখছি না। বিশেষ অভিযান পরিচালনা করলেও অপরাধী ধরা পড়ছে না। আমরা কিন্তু একটা কথা একদম স্পষ্ট করে বলতে পারি, প্রশাসন শুধু একটা কথা বলি সেখান থেকে পার পেয়ে যায়, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। তার আশপাশে বেশ কিছু পাহাড়ি এলাকা রয়েছে। তারা বলছে এই পাহাড়গুলোকে কাজে লাগিয়ে অপরাধীরা তাদের যে অভয়ারণ্য সেটা গড়ে তুলেছে, এবং তাদের যে নিরাপদ কিলিং মিশন সেটা চালিয়ে যাচ্ছে। লোপা। আলামিন শিকদার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, কিছুক্ষণ আগেই বলছিলাম চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে অস্ত্র হাতে ওরা কারা? সবার সামনে মহড়ার নেপথ্যে শক্তি যোগাচ্ছে কে? এত অবৈধ অস্ত্রের উৎসই বা কোথায়? কোলাহল মুখর বাজারে গুলি করে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের পর সবার মুখে মুখে এসব প্রশ্ন। একের পর এক হত্যাকাণ্ড আর অস্ত্রের ঝনঝনানিতে রাউজান যেন এক আতঙ্কের জনপদ।
তখন বেলা 2টা। রাউজানের চৌমুহনী বাজারে এভাবে প্রকাশ্যে অস্ত্র হাতে নেমে আসেন 6 জন। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন সবাই। সবার চোখের সামনে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীর মাথায় 6টি গুলি করে আবার সিএনজি অটোরিকশায় করে চলে যান। পিস্তল ও এলজি হাতে ছিল সবার। মুখে মাস্ক না থাকায় সিসি ক্যামেরায় কয়েকজনের চেহারাও স্পষ্ট। কারা এরা? প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া এবং হত্যাকাণ্ডের নেপথ্যে এ নিয়ে রাউজানে চলছে আলোচনা। আমার ভাইয়ের সাথে যে এমন কোনো শত্রু আছে এটা আমি জানি না। যারা কিলার, যারা আমার ভাইকে হত্যা করেছে পাহাড়তলিতে, ওদেরকে কন্ট্রাক্ট করা হয়েছে। এটা আশ্চর্যজনক ঘটনা। অবশ্যই দিনের দূরে একটা বিষয়ে একটা মানুষকে এভাবে হত্যা করা, এটা জাহালিয়াত ছাড়া কিছু না। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বাড়ি রাঙ্গুনিয়ার বেতাগী, তবে খুন হয়েছেন রাউজানে। প্রথম গুলি খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পর কাছ থেকে আরও কয়েকটি গুলি করে মাথায়। 2024 সালের 5 আগস্টের পর থেকে রাউজানে অবৈধ অস্ত্রের ঝনঝনানি এবং একের পর এক হত্যাকাণ্ডে পুরো এলাকায় বিরাজ করছে আতঙ্ক। কোনো হত্যাকাণ্ড তো মেনে নেওয়ার মতো না। প্রতিটা মানুষের জীবনের মূল্য আছে। এখন রাজনীতি যারা করে তাদের জীবনের মূল্য কেন এভাবে চলে গেছে আমরা তো বলতে পারবো না। এইভাবে যদি অস্ত্র নিয়ে মানুষ হাঁটাচলা করে, প্রশাসন আগেও যে স্টাইলে রাউজানে হত্যাকাণ্ড হয়েছে একই স্টাইলে এইভাবে। ঘটনার ফুটেজ দেখে 5 জনকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও এখনও ধরা পড়েনি কেউ। তাদের পিছনেও আমরা দৌড়াচ্ছি। এখন তারাও তো একটা সংঘবদ্ধতা চক্র এবং ওরা তো টার্গেট কিলিং এবং তারা প্ল্যান করেই আসা। এই টেকনোলজির মাধ্যমে চেষ্টা করতেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা এটা নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা হয়তো একটু সময় লাগতেছে। অপরাধীরা যেখানে থাকুক, যেভাবে থাকুক, সেটা আমাদের মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাদেরকে গ্রেপ্তারের জন্য। শনিবার বেলা 2টায় রাউজানের পাহাড়তলি ইউনিয়নের চৌমুহনী বাজারে খুন হন যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শয়নকক্ষে মিলল মা মেয়ের মরদেহ। জখম নিয়ে পড়েছিল 5 বছর বয়সী ছেলে। চট্টগ্রামের আনোয়ারায় ঘটেছে নৃশংস এই ঘটনা। টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ পরিবার ও স্বজনদের। তাদের সন্দেহের তীর এক প্রতিবেশীর দিকে। তদন্ত করে রহস্য উন্মোচনের আশ্বাস দিয়েছে পুলিশ। মা মেয়ের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারছেন না তারা। শনিবার রাতে চট্টগ্রামের আনোয়ারার পরৈকড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়ার ঘরে ঘুমাচ্ছিলেন। স্বজনদের দাবি রাত 12:30টার দিকে ঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় 5 বছরের ছেলে পিয়াসকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন অ্যানি বড়ুয়া। বাইরে বের হতেই মাটিতে ঢলে পড়ে মৃত্যু হয়। প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন ভেতরে অ্যানি বড়ুয়ার কিশোরী মেয়ে প্রিয়ন্তীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আহত ছেলেকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এটা মাইনে দরজা খুললি এই ছোট বাচ্চা দিন রক্ত ফরদ মানে এটা রকম জিন্দি টাকার লেনদেন ছিল, এরকম একটা আর কি। এই সূত্র ধরে হত্যাটা হয়েছে। কন্যা সন্তানকে হত্যা করেছে, ছোট ছেলেটাকে হত্যা করার জন্য আঘাত করেছে। নিহত অ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া শহরের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। একই বাড়ির এক চাচাতো ভাইয়ের সাথে টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ পরিবারের সদস্যদের। মৃত্যুর আগে খুনির নামও অ্যানি বলে গেছেন বলে দাবি স্বজনদের। 1,20,000-30,000 টাকা এরকম টাকা পাই, তার স্ট্যাম্প আমার বাড়িতে আছে। মনে হচ্ছে স্ট্যাম্প নিতে আসে তখনও আমার বোনের জামাইও জানে না যে ও মারা গেছে বা মেরে ফেলছে। তোমাকে কে মারছে? ও তেজ বড়ু, বেঠান্ত বড়ুয়া ছেলে তেজ বড়ুয়া মারছে, তেজ বড়ুয়া মারছে, তেজ বড়ুয়া মারছে। ওরা বলছে 6 জন। ও তার দেখা যায় মানে এরকম করি একজন মানে তেজ মারছে। এমন নৃশংসতা মেনে নিতে পারছেন না স্বজন, এলাকার মানুষ, প্রতিবেশী কেউই। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি তাদের। আমার বোনকে যেভাবে হত্যা করছে আমরা চাই ওকে ওভাবে হত্যা করে। যে আরও বিচার হচ্ছে না, খুনের পরিবর্তে মৃত্যুদণ্ড হচ্ছে না, এটা মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এগুলো কখনো আশা করি না। তারপর কিছু ঘটনা হয়ে যায়, আসলে কিভাবে কি হয়েছে এগুলো আরো সুষ্ঠু তদন্ত দরকার। দুপুরে ঘটনাস্থলে যান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। তদন্ত করে ঘটনার রহস্য বের করার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযানের কথা জানান তিনি। নিশ্চিত করা যায়, খুব দ্রুততম সময়ের মধ্যে
এটার ব্যাপারে আমরা মোটামুটি বদ্ধপরিকর। আর আমরা আগে চাই যে আপনাদের সহযোগিতায় আমরা ঘাতককে আমরা আগে ধরতে চাই। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উত্তেজনা। ফুটবল খেলায় বাকবিতণ্ডার জেরে সংঘবদ্ধ এক গ্রুপের মারধরের ঘটনায় আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগ, ওই গ্রুপের দৌরাত্মে ক্যাম্পাস অস্থির, কিন্তু নির্বিকার কর্তৃপক্ষ। 9 জুন রাত 8:45টায় একেকান মোড়ে ইউএসটিসির বিবিএ থার্ড সেমিস্টারের শিক্ষার্থী মাজহারুল তাকবীর ও তার 2 বন্ধুকে ধাওয়া দিয়ে এলোপাতাড়ি মারধরের চিত্র ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। আক্রান্তদের দাবি, হামলাকারীরা একই বিভাগের অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থী। মারধরে বেশ আহত হন তাকবীর। ফুটবল খেলায় বাকবিতণ্ডার জেরে এই ঘটনা। ফার্স্ট আজমাইন ও আমাকে মুখে একটা থাপ্পড় মারছে, থাপ্পড় মেরে বলতেছে তুই কার দিকে তাকাচ্ছ চোখ গরম করে। এরপর যখন আমি আবার তাকাইছি আমার ফার্স্টে চোখে হিট করছে, চোখে হিট করার পর আই ওয়াজ টোটালি ব্ল্যাঙ্ক, আমি চোখে কিছু দেখতেছিলাম না। দেন পিছন থেকে এসে সবাই মারা শুরু করছে আমাকে। আহত শিক্ষার্থীর সহপাঠী ও অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ইউএসটিসি ক্যাম্পাসে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে রেখেছে হামলাকারীদের একটি চক্র। তাদের দৌরাত্মে সবাই অতিষ্ঠ। ওরা যা বলবে ওদেরটা তাই ওই কথাটাই শুনতে হবে ওদের কথা। ওরা ওদের কথার বিরুদ্ধে চাইলে ওরা এক প্রকার প্রেশারাইজ করে স্টুডেন্টদেরকে। বিগত সময়েও ওরা বিভিন্ন সময় এরকম স্টুডেন্টদের গায়ে হাত তুলছে, তো এগুলোর রেকর্ডও আছে। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হলেও ইউএসটিসি কর্তৃপক্ষ নির্বিকার। মন্তব্য নিতে গেলে উল্টো দুর্ব্যবহার করেন ইউএসটিসির রেজিস্ট্রার দিলীপ বড়ুয়া। আমি বুঝেছি, আপনি এগুলো বলতে চাই না, এই ধরনের কথাবার্তা বলতে চাইলে কোনো অনুষ্ঠান পত্রিকার প্রয়োজন করে। তবে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান প্রক্টর। এই ধরনের ছাত্রদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য কি ধরনের ব্যবস্থাগুলো আছে, সেখানে একেবারে আপনার শোকজ থেকে সাসপেনশন থেকে শুরু করে রাস্টিকেশন পর্যন্ত সবই আছে। ঠিক আছে, এখন এই অপরাধ বিবেচনায় যতটা যার যেটা হবে সেভাবে ইউনিভার্সিটি ব্যবস্থা নিবে। গত মঙ্গলবার ইউএসটিসি মাঠে আন্তবিভাগীয় ফুটবল ম্যাচে বাকবিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত। প্রকাশ্যে ক্যাম্পাসে এমন ঘটনার পরও ব্যবস্থা না নেয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা। আমরা চাই যে এখানে একটা সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় থাকুক এবং প্রতিটা গার্ডিয়ান তার সন্তানকে নির্ভাবনায় ভয়হীনভাবে যেন ক্যাম্পাসে পাঠায় এবং সে পড়ালেখা শেষ করে ঘরে ফিরে যেতে পারে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে নগদ টাকা লুট, মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে এক নারীসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চালিয়ে সিলেট থেকে গ্রেফতার করে চট্টগ্রামে আনা হয় তাদের। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আওয়ালের অভিযোগ, গত সোমবার 30 থেকে 35 জনের একটি সশস্ত্র দল তার সুপারির আড়তে হামলা চালালে শ্রমিকরা আহত হয়। ক্যাশবক্সে থাকা 32,40,000 টাকা, চেক বই ও ব্যবসায়িক নথি নিয়ে যায় এবং জাহিদ নামে এক কর্মচারীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পুলিশ ওই দিনই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। আমার ব্যাংক থেকে উত্তোলন করা টাকা ছিল 26,40,000, আরও গোটা দিন বিক্রি করে এগুলা ভাঙচুর করে ওরা নিয়ে উদয় চলে গেছে। মোট 32,40,000 টাকা এগুলো নিয়ে গেছে। আমার জন্য শর্ট হয়েছে, আমি ঠিকমতো প্রস্তাবও করতে পারতেছি না। এমন অবস্থা হয়েছে যে আমি ঠিকমতো প্রস্তাবও করতে পারতেছি না, আমি হাঁটতে পারতেছি না, আমার অতিরিক্ত মাথা ঘুরাইতেছে। অপহরণ করেছিল যে ব্যবসায়ীকে, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে আসামিরা ছিল তারা সিলেটে পলাতক ছিল। সিলেট থেকে আমরা সেই মামলার এজাহারে আসামিদেরকে আমরা গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি, তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানকার আবহাওয়া পরিস্থিতির খবর জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, কি অবস্থা দেখছেন এই মুহূর্তের সমুদ্র পাড়ের? আবহাওয়া অফিস কি বলছে? আজকে এই মুহূর্তে বৃষ্টি নেই, আমাদের সকাল থেকেই বেশ কিছুক্ষণ বৃষ্টি ছিল এবং আবহাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং আকাশে কিছু কিছু জায়গায় মেঘ দেখা যাচ্ছে। তবে ভারী বর্ষণ বা
খুব একসাথে ভারী বর্ষণের যে সম্ভাবনা থাকে, যে মেঘ থাকে, সেই মেঘ আমরা দেখছি না। আবহাওয়া অফিস যেটি বলছে, এটি আজকে দুপুরে যে বৃষ্টি হয়েছে সেটি হচ্ছে লো ক্লাউড বলা হয়, অর্থাৎ নিচের মেঘ থেকে কিন্তু বৃষ্টিটা হয়েছে এবং এই বৃষ্টির পানিটা অনেকটা গরম। আর গতকালও কিন্তু বৃষ্টি হয়েছে, একেবারে মাঝারি ধরনের বৃষ্টি আমরা দেখেছি। গতকাল প্রধানমন্ত্রী ছিল, সেই প্রধানমন্ত্রীর প্রোগ্রাম পর্যন্ত সকাল 10টা পর্যন্ত বৃষ্টি ছিল সকাল থেকে। আর আজকে দুপুর অর্থাৎ এই সময় পর্যন্ত 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস এবং বলছে আগামী কয়েকদিন পরে অর্থাৎ 22-23 তারিখের দিকে আবার ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে সমুদ্র সৈকত থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ পর্যটক রয়েছে। পর্যটকরা বিশেষ করে এই সময়টাতে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসেন পরিবার পরিজন নিয়ে। সারাদিন তো আছেই এবং পাশাপাশি বিকেলবেলার যে সূর্যাস্তের যে সময়টা, এই সময়টাতে একটু বেশি থাকেন। এবং এই মুহূর্তে যেহেতু জোয়ার শুরু হচ্ছে, এই সময় আমরা দেখছি জোয়ারের পানি স্বাভাবিকভাবে বাড়ছে এবং পর্যটকরাও অনেকেই এখনো পর্যন্ত গোসলে মত্ত এবং অনেকেই সাগরের ঢেউয়ের সাথে খেলছে। ছোট ছোট বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে যার যার মতো করে মা বাবার সাথে যারা এসেছেন দূর দূরান্ত থেকে সুন্দর একটি সময় কাটাচ্ছে, মুহূর্ত কাটাচ্ছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের এই পাশাপাশি হচ্ছে কক্সবাজারের যেসব পর্যটক আসেন তারা যখন বৃষ্টি হয়, বৃষ্টির কারণে অনেক সময় পর্যটন স্পটগুলোতে ঘুরতে পারেন না। সে কারণে কিন্তু এখন যেহেতু বৃষ্টি নেই, এখন পর্যটন স্পটগুলোতেও কিন্তু পর্যটক রয়েছে। লোপা এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দিন ও সুন্নিয়তের প্রচারে আলেমদের অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। প্রেস ক্লাব মিলনায়তনে আল্লামা ফরহাদাবাদী ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ ডক্টর ইসমাইল নোমানী। মুক্ত আলোচনায় বক্তারা সমাজ সংস্কার, দ্বীনি শিক্ষা বিস্তার এবং এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। প্রয়াত আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী স্মরণে আয়োজিত সেমিনারে ডাক্তার সৈয়দ নিহাদুল ইসলাম মাইজ ভান্ডারী সহ আলেম ওলামারা বক্তব্য রাখেন। যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল হয়েছে চট্টগ্রামে। নগরের মৌলভীপুকুর পাড় থেকে বেরিয়ে মিছিলটি পুরাতন চান্দগাঁও বহদ্দারহাট বাস টার্মিনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে এই আনন্দ মিছিলে ওয়ার্ড ও থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল পূর্ব সমাবেশ থেকে বক্তারা নতুন কমিটির নেতৃত্বে দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা হবে বলে মন্তব্য করেন। চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার ট্রান্সপোর্ট মার্চেন্ট গ্রুপের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরীতে। সিমেন্স হোস্টেল এলাকায় এই সভায় সংগঠনের নেতারা বিগত সময়ে সাংগঠনিক কার্যক্রম এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন। পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসন সহ বেশ কিছু দাবি পূরণে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনের বিবরণ তুলে ধরেন। সভায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক জাহিদুল হাসান সহ পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 24-এর গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসবের কাবাডি ও ভলিবল ইভেন্টে শিরোপা জয় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরের অনুশীলন মাঠে ফাইনালে দাপট দেখিয়ে জয় নিশ্চিত করে দলটি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এই ধরনের ক্রীড়া উৎসব নতুন প্রতিভা অন্বেষণে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবুল হাশেম বক্কর সহ অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।